স্বপ্ন, সংকট আর বাস্তবতার মাঝে দাঁড়িয়ে আসছে বাজেট 2026। বাজেট মানুষের জন্য কতটা স্বস্তির হবে, নাকি শুধু সংখ্যার হিসেবেই সীমাবদ্ধ থাকবে? অর্থনীতি, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, সাধারণ মানুষের প্রত্যাশা সব কিছু নিয়েই আমরা আলাপ করছি বাজেট এবং অর্থনীতির আগামী নিয়ে। আগামী 11ই জুন অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করবেন। নানা ধরনের আলোচনা হচ্ছে, সংখ্যার হিসেবে আসছে, কিন্তু এই বাজেটে সরকারের যে অর্থনৈতিক পরিকল্পনা এবং মানুষের জনজীবনে যে চ্যালেঞ্জগুলো আছে, যে জীবনযাত্রার ক্ষেত্রে যে সংকটগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কতটা বাজেট স্বস্তি বয়ে আনতে পারবে, আলাপ করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। পরিচয় করে দিচ্ছি। রয়েছেন সাবেক চেয়ারম্যান এনবিআর জনাব বদিউর রহমান, স্বাগত আপনাকে। রয়েছেন সৈয়দ এরশাদ আহমেদ, প্রেসিডেন্ট অ্যামচেম। শুরু করতে চাই এনবিআর চেয়ারম্যানের কাছ থেকে। সরকার অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছে ইলেকশনের আগে, ম্যানিফেস্টোতে বলেছে তার মূল লক্ষ্য হচ্ছে মানুষের ইকোনমিক কিছুটা স্বস্তি যাতে চলে আসে, কিন্তু ধারাবাহিকভাবে অর্থনীতিতে একটা প্রেশার আছে। মানুষের জনজীবনে দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, মূল্যস্ফীতি রাইজিং, কর্মসংস্থান আসলে খুব রিমার্কেবল কিছু নয়। এখনও এই 2-3 মাসেও কিন্তু খুব কর্মসংস্থানমুখী কোনো উদ্যোগ সেভাবে পরিলক্ষিত হয়নি। কিছু সামাজিক কল্যাণমূলক কিছু কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। এমন একটা অবস্থায় বাজেট আসছে। সাধারণভাবে যদি আপনি শুধু এনবিআর চেয়ারম্যান ছিলেন না, আপনি অর্থনীতি এবং সামাজিক দর্শন নিয়ে কাজ করেন, আপনার চোখে এই বাজেটের তাৎপর্যটা কি? বাজেটটা তো একটা বড় বাজেট হচ্ছে, আগের থেকে একটু বেশি হবে। 9 লক্ষ কোটি কথা না, জি, এর মধ্যে 6 লক্ষ কোটি এনবিআর থেকে আসবে। তো এইগুলা অনেকে যারা সমালোচনা করতে চায় তারা বলে যে এত উচ্চবিলাসী বাজেট কেন। 18 কোটি মানুষের দেশে 9 লক্ষ কোটি টাকার বাজেট হওয়াটা উচ্চবিলাসী নয়, এটা আরও বেশি হওয়ার কথা। আমাদের সামর্থ্যের অভাব আছে, অভ্যন্তরীণ সম্পদ, অভ্যন্তরীণ বিনিয়োগে আমরা পিছিয়ে থাকি, যে জন্য নেপালের থেকেও আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কম। সেসব কারণে আমাদের কাছে বড় মনে হয়, কিন্তু যাত্রাতে যদি আপনি একবারে ছোটো করে নেন, যেমন এখন যে রানিং ফিনান্সিয়াল চলছে, এখানে হয়তো 1 লক্ষ কোটি টাকার মতো এনবিআরের ঘাটতি আছে এখনও। তো ঘাটতি থাকবে বলে তাহলে 1 লক্ষ কোটি আরও কমায় ধরি এবার না, তারপরে আবার পরের বছরে 50 লাখ যে কোটি কম হবে, তখন যাইয়া আরও 50 কমাবো, কমে করে পরে আমরা বাজেট করবো না, এটা হয় না। বাজেটের টার্গেটটা এরকম বড় করে থাকতে হবে, একটা সাহস রাখতে হবে, চাপ রাখতে হবে, মাইল্ড টেনশন রাখতে হবে যা আদায়ের জন্য। এখন অ্যাচিভ করাটা, আপনি স্বপ্ন দেখলেন, বড় টার্গেট নিলেন, অ্যাচিভ করার জন্য রাজনৈতিক সদিচ্ছা কতটুকু শক্ত হবে সেটার উপর নির্ভর করবে। কারণ টাকা আছে, আগে আমরা শুনতাম মতিঝিলে টাকা উড়ে, যে পারে সে ধরে, অন্য পারে না। দেশে তো টাকা আছে, ট্যাক্সেবল নেটের মধ্যে আসার প্রচুর লোক আছে, কিন্তু আপনি সবার থেকে নিতে পারতেছেন কি না। টোটাল টিআইন হুল্লার অনেক, কিন্তু 40% 45% রিটার্ন জমা দেয়, বাকিটা কেন নিতে পারছেন না? সো ইট ডিপেন্ডস অন 2 ফ্যাক্টরস মেইনলি। একটা হইল রাজনৈতিক সরকারের শক্ত অবস্থান কতটুকু হবে, নির্দেশ থাকবে কিনা খোদ প্রধানমন্ত্রীর থেকে, যে আমার দল, আমার লোক, আমার পেয়ারের ব্যবসায়ী, আমার পান্ডা গুন্ডা যা আছে, যেই হোক, তোমার আমরা যে নিয়ম করে দিলাম সে নিয়মে যার থেকে যতটুকু পাইবা সেটা আদায় করবা, ওকে, আমরা সহায়তা করব। ইফ ইট ইজ ডান অ্যান্ড ইফ ইট ইজ রিয়েলি ইমপ্লিমেন্টেড, তাহলে দেখবেন এটা মোটেই একটু আমি মাঝখানে আপনাকে জিজ্ঞেস করি, এর সিগনিফিকেন্স, তাৎপর্য অর্থে এটা আপনি সাবেক চেয়ারম্যান হিসেবে এটার অর্থায়নের উপরে জোর দিচ্ছেন, কিন্তু যদি অর্থায়ন তো একটা বিগ চ্যালেঞ্জ। আপনি 6 লক্ষ কোটি টাকা টার্গেট করেছেন, কিন্তু এটা কতটা রিয়েলিস্টিক, যেটা বললেন যে টার্গেট বড় রাখতে হবে, কিন্তু এটা কিন্তু আদায়যোগ্য যদি না হয়, এটার জন্য যদি আমরা সামর্থ্য না থাকে, তাহলে শুধুমাত্র লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাস্তবায়নযোগ্য যদি না করতে পারেন, সেটার কি অর্থ? আর শুধুমাত্র অর্থায়ন নয়, এর বাইরে কর্মসংস্থান, সাধারণ মানুষের জনজীবনে যে এভরিডে যে প্রেশার্স, বিনিয়োগের প্রসঙ্গে আমি আসবো, বিনিয়োগের যে কনস্ট্যান্টগুলো আছে, এই যে পলিসি কনসিস্টেন্সির ব্যাপার আছে, বা সরকারের যে নীতি সহায়তা অথবা সংস্কারের বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি একটু ফোকাস করতেন। ফোকাস তো আপনার বাজেট তো একটা বিশাল ব্যাপার। জি, আপনি রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবে আপনি প্রথমত তার টার্গেটটা ফুলফিল করা, আমি সেই অংশটা শুধু বললাম। এর বাকি অংশগুলোর মধ্যে বিনিয়োগের প্রশ্ন, সোশ্যাল সেফটি নেটওয়ার্কের প্রশ্ন আছে,
তারপরে রাজনৈতিক সরকারের আবার পলিটিক্যাল স্টাবিলিটির ব্যাপার আছে। তো এখন যারা যে এগুলো ওয়াদা দিয়েছে ভোটের আগে, সেটা কিছু কাজ তো শুরু করেছে, কিছু কাজ তো সাথে সাথে শুরু করেছে। রাইট ওর রং সেগুলো সমালোচনা পরে হবে। ধরেন ফ্যামিলি কার্ড নিয়ে আপনি বলতে পারেন যে ফ্যামিলি কার্ডটা তো তারা বাস্তবায়ন করতেছে, কৃষক কার্ড দেবে, এইটার মূল্যায়ন হবে আরও 6 মাস 7 মাস পরে। আবার এখন দেখতে হবে যে কার্ডটা কারা পাচ্ছে, সেটার দ্বারা আরেকটা ফরিস্ট বেগার শ্রেণী সৃষ্টি হবে কিনা, এটা নিজের ভোট সামনে আপনার স্থানীয় সরকার নির্বাচন আছে সেখানে এগুলাকে কোনো রকমভাবে প্রভাবিত করবে কিনা, অনেক রকমের ইফস অ্যান্ড বাটস থাকবে। বিনিয়োগের প্রশ্নের জন্য অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের প্রশ্ন থাকবে, এনকারেজমেন্টের প্রশ্ন থাকবে। আপনি যাকে বিনিয়োগ করাবেন তাকে আপনি গ্যাস দিতে পারবেন কিনা, তাকে বিদ্যুৎ দিতে পারবেন কিনা, তার বিনিয়োগের টাকা যে বিনিয়োগ করবে বাইরের হোক ভিতরের হোক, তিনি তো ক্যালকুলেট করবেন যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার টোটাল কস্ট কত গেল, বেনিফিট কত আসলো। ইন দ্য লং রান 20-25 বছর মেয়াদি যদি হয় তাহলে তিনি এটাতে কতটুক নিতে পারবেন, সেগুলোর ব্যাপার আছে। এটা তো রাষ্ট্রীয় কিছু বিনিয়োগ থাকে যেটাতে কস্ট বেনিফিট অ্যানালাইসিস অন্যভাবে হয়, সেখানে নগদ লাভে হয় না। স্বাস্থ্য খাত মনে করেন, শিক্ষা খাত মনে করেন, এখানে তো আপনি নগদ টাকার অঙ্কে হিসাব করতে পারবেন না, কিন্তু ব্যবসায়ী তো তার বিনিয়োগে লং রানে একটা টাকার অঙ্কে হিসাব করবে। কিন্তু যেগুলা রাষ্ট্র স্বাস্থ্য খাতে বিনিয়োগ করবে এটা কিন্তু সবচেয়ে ফলপ্রসূ বিনিয়োগ। স্বাস্থ্য ভালো না থাকলে কী হয়, হাম দিয়ে একটু টের পান, করোনা দিয়ে একটু টের পান। শিক্ষা খাতে যদি শিক্ষক পড়ে যায়, শিক্ষা পড়ে যায়, কি হয় সেটা টের পাবেন। অতএব সব দিক দিয়ে বাজেটে একটা ফোকাস থাকবে সরকার কি চায়, একটা ব্যালেন্স, একটা চিন্তার প্রতিফলন থাকতে হবে। একজন বিজনেস লিডার হিসেবে আপনার কাছে প্রথমত হচ্ছে যে কন্ডিউসিভ বিনিয়োগের একটা পরিবেশ নিয়ে সবসময় একটা উদ্বেগ থাকে, একটা দুশ্চিন্তা থাকে, সেটা লোকাল হোক আর ফরেন ইনভেস্টার্স হোক। আপনি আমেরিকান চেম্বারের প্রেসিডেন্ট, কিন্তু সবসময় বলা হয় যে লোকাল ইনভেস্টরদের জন্যই তো একটা কন্ডিসিভ এনভায়রনমেন্ট আমরা দিতে পারি না। সেটা ট্যাক্স রেজিম থেকে শুরু করে, পলিটিক্যাল স্টেবিলিটি থেকে শুরু করে, ওভারঅল যে এনার্জি সিকিউরিটির কথা উনি বললেন, গ্যাস বিদ্যুতের কথা বলা হলো, সব কিছু মিলিয়ে ব্যবসায়ীদের এক্সপেকটেশনের জায়গাগুলো কোথায়? বাজেট হচ্ছে আসলে যেটা উনি বললেন যে এটা আসলে বাৎসরিক একটা জিনিস, বাজেট আমাদের থাকবে, বাজেট আরও বড় হতে পারে, সেটা নিয়ে কোনো আমার সমস্যা নাই। বা বাজেটটা হচ্ছে কি জিনিস, আপনার আয় ব্যয়ের একটা হিসাব। এখানে আসলে আমাদের দেশে যেটা হয় সাধারণত, আমরা একটা ব্যয়টাকে খেলে আমরা বড় চোখে দেখি, তো আয়ের দিকটাতে আমরা নজর দিচ্ছি না। কিন্তু আয়ের কিন্তু আমাদের প্রচুর স্কোপ রয়ে গেছে। আমি যদি আয়ের দিকে নজর না দিই আর আমি যদি ব্যয় না বাড়াই, তাহলে কিন্তু আপনি যেটা বলেন আমাদের যেটা ইকোসিস্টেম, বিজনেস ইকোসিস্টেম, সেটা আমরা ডেভেলপ করতে পারবো না। স্বাস্থ্য খাত বলেন আপনি আর শিক্ষা খাত বলেন, এটা কিন্তু পার্ট অফ আমাদের বিজনেস ইকোসিস্টেম। অ্যাবসলিউটলি। কারণ আপনি হেলদি, এটা তো বিনিয়োগের ব্যাপার। হেলদি ইয়ুথ ইজ আওয়ার বেস্ট রিসোর্স, তাই না? আপনি যেটা উনি বললেন ইজ ট্রু। আপনার যদি আমার হেলদি ইয়ুথরা থাকে, তাদের আপনি স্কিল কীভাবে ডেভেলপ করবেন? শিক্ষা খাতে যদি আপনি ইনভেস্ট না করেন, আপনার তো আপনার বিজনেস ইকোসিস্টেম ডেভেলপ করবে না। সেই সাথে ইনফ্রাস্ট্রাকচারে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে, এগুলো তো আমাকে করতে হবে। আপনি যদি এগুলো না করেন তাহলে আপনি ইউ আর ভেরি রাইট যে আমাদের দেশি ইনভেস্টার তো আসতেই পারবেন না, বিদেশি ইনভেস্টার কেন আসবেন? ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি যে একটা বিগ শো দেখেছি, যে বিদেশি ইনভেস্টরদেরকে আনা হয়েছে তাদেরকে, এবং একটা আশা জায়গা নিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছে বলে আমরা শুনেছি। কিন্তু তার কি কোনো রিফ্লেকশন আছে? এখন তো ফরেন ইনভেস্টমেন্টের সাইজ বা অ্যামাউন্ট আমরা দেখতেছি ইটস ভেরি, মানে আপনাকে আমি একটা কথা বলি যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হচ্ছে যারা বর্তমানে যারা বিনিয়োগ করেছে তারা। এই এক্সিস্টিং ইনভেস্টাররা যদি আপনার গ্রিন সিগন্যাল না দেয়, তাহলে কিন্তু কোনো সময় নতুন ইনভেস্টার আসবে না, এটা কিন্তু বড় জিনিস। তো আপনার এক্সিস্টিং ইনভেস্টারদেরকে আপনার কমফোর্টেবল রাখতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, উনি এনবিআর চেয়ারম্যান, উনি আর ভালো জানে। আমার দুটো কোম্পানি, আমার মেম্বার, পেপসি আর কোকাকোলা, এরা দুজন মিলে মার্কেট শেয়ার হচ্ছে 40%, এবং আমাদের লোকাল কম্পিটিটরের মার্কেট শেয়ার হচ্ছে 60%। ট্যাক্স দেখা যাচ্ছে যে 84% ট্যাক্স দিচ্ছে এই দুটো কোম্পানি। তাহলে আপনি বোঝেন না যে ট্যাক্স ডজিং কোথায় হচ্ছে। দেখেন আপনি এগুলো যদি স্টপ না করেন, আপনাকে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আনতে হবে। কিন্তু আমাদের ট্যাক্সের যে মানে অবকাঠামোটা আছে, হ্যাঁ, যে বা ট্যাক্সের যে আপনার যেটাকে বলে কাঠামো, হ্যাঁ, ফ্রেমওয়ার্কটা, এটা যদি আপনি না চেঞ্জ করেন, আপনার দেখেন আপনি এখানে ইনডাইরেক্ট ট্যাক্সটা আপনি আমি সবাই দেয়, একটা ফকিরও দেয়, হ্যাঁ, সেখান থেকে কিন্তু আমরা 60% ট্যাক্স পাচ্ছি। অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্সে আমাদের কত পার্সেন্ট আসছে? আমাদের নর্মালি আমি ধরি আমাদের 20 কোটি লোক, 20 কোটি লোকের মধ্যে আমাদের
0.40% হচ্ছে 40 লাখের মধ্যে রেজিস্টার্ড রিটার্ন দাখিল করেন। রিটার্ন দাখিল করেন ট্যাক্স পেয়ার। মানে আমি ধরছি যে 1 কোটি লোকের আপনার টিন আছে, জি। তার থেকে হয়তো আমাদের 40 লাখ লোক সাবমিট করে রিটার্ন, যে যতটুকুই দিচ্ছে। জি। কিন্তু এটাকে হওয়া উচিত, এই চিত্র যদি কেমন চেঞ্জ না আইডিয়াল করতে ফিগার পারে, কেমন হওয়া উচিত আপনার বিজনেস? আমার মতে বাংলাদেশে মিনিমাম 2.5 থেকে 3 কোটি লোক ট্যাক্স দিতে পারে মিনিমাম। এবার এই নেটটা করে বাড়াতেই হবে, এটা না বাড়াবার কোনো অপশন নাই। এবার এটার জন্য কিন্তু এই বাজেটে ইনভেস্টমেন্ট থাকা দরকার। ইনভেস্টটা কি, আপনার কীভাবে করে অটোমেশন করা যায়, আপনার ট্যাক্সে অটোমেশন করতে হবে, ভ্যাটে করতে হবে, ট্যাক্সে করতে হবে, কাস্টমসে করতে হবে। এই অটোমেশনগুলো যদি আপনি করেন, আপনি ডেফিনেটলি এই টাকাটা আপনি উঠে আসবে। কিন্তু একদিন বললো যে স্যার যেটা বললেন যে লক্ষ্য বড় রাখতে হবে, কারণ লক্ষ্য উপরে সেট করলে না তাহলে আপনার অ্যাচিভ করার জন্য একটা তাড়া থাকে, সেই অর্থে হয়তো। আবার একই সঙ্গে বলা হয়েছে যে একটা আর্থিক একটা শৃঙ্খলাও রক্ষা করতে হবে। আমরা বড় অঙ্কের বাজেট করছি, কিন্তু এটা যদি ইমপ্লিমেন্টেবল না হয় তা এবং যে ট্যাক্সের যে লক্ষ্যমাত্রা ধার্য করেছে তার অর্ধেকও যদি আমরা অ্যাচিভ করতে গিয়ে হিমশিম খাই, নাভিশ্বাস উঠে যায় এবং বাকিটা ট্যাক্স নেটের বাইরে থেকে যায়, তো ওইটা কতটা রিয়েলিস্টিক? এটা তো রিয়েলিস্টিক না, এটা হওয়া উচিত না। আপনি গভর্নেন্সটা যদি ঠিক করেন, তাহলে কি আপনি আপনার বড় বাজেট করতে তো সমস্যা নেই। আপনি যদি বড় বাজেট করে যদি গভর্নেন্স করতে পারেন, ঠিক আছে। আপনি যদি এখন ধরেন আমার বড় বাজেট করে আমার কি করছে, আপনার ধরেন ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, আপনি আপনার ফ্যামিলির জন্য বাজেট করলেন 3 লাখ টাকা, আপনার বাকি 2 লাখ টাকা কোত্থেকে আসবে? আপনি ঋণ করবেন, তাহলে ঋণের বোঝা যত আমার ঘাড়ে চাপবে তত কিন্তু আমাদের অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হবে। আমরা এখনকার এক্সিস্টিং সিস্টেমে ঋণ কি আমরা ব্যাংক থেকে তো ঋণ করি, বা আমাদের জনগণের সঞ্চয় থেকে, বাইরে থেকে হ্যাঁ বাইরে থেকে আসে, জনগণের সঞ্চয় থেকে ঋণ করছি। বাইরের বড় যেটা করি, ব্যাংক থেকে ঋণ করলে কি হচ্ছে, আমার বিজনেসে যারা লোকাল বিজনেস তারা কিন্তু আর ঋণ করতে পারছে না। আমার ক্যাপিটাল মার্কেট ঘুমাচ্ছে, আমি সেদিকে নজর দেই নাই। আমার ক্যাপিটাল মার্কেট যদি ভাইভ করতে পারতাম, আমার ক্যাপিটাল যদি জেগে উঠতো, তাহলে কি হতো, আমার অল্টারনেটিভ সোর্স অফ ফান্ড আমার তৈরি হতো। ক্যাপিটাল মার্কেট রিভাইভ করার ক্ষেত্রে অন্তরায়গুলো কি, যদি একটা দুইটা বলেন? আমার মনে হচ্ছে যে এটাকে ঢেলে সাজাতে হবে, মানে পলিসি কনস্ট্রেন্ট। এটা আসলে এটা একটা বড় কথা উনি কিন্তু বলেছে যে পলিটিক্যাল উইল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এনবিআর যদি চেষ্টাও করে, আমি যেটা আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি, এনবিআর অনেক সময় কিন্তু অনেক কিছু করতে চেষ্টা করে, কিন্তু অনেক কারণে পারে না। উনি আরো ভালো জানেন এটাতে বলতে পারবেন যে আসলে ওই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা কিন্তু এখানে বড় কাজ করে একটা। ওনার দায়িত্ব ছিল, বা ওনার যাদের এখন দায়িত্বে আছে, ওনার দায়িত্ব শুধু তো ধরেন যেটা আলোচনা করলাম যে সম্পদ আহরণ, অভ্যন্তরীণ সম্পদ আহরণের ক্ষেত্রে হয়তো ওনারা আরও জোরালো ভূমিকা পালন করতে পারেন, কিন্তু ওভারঅল যে মানে কি বলছে পলিসি ইমপ্লিমেন্টেশন বা নীতি সহায়তা দেওয়া, এটা ধরেন সেন্ট্রাল ব্যাংক আছে, এই যে আপনি ক্যাপিটাল মার্কেটের কথা বলেন, ক্যাপিটাল মার্কেট ইজ নট ধরেন যে এনবিআরের উপরে রিলেটেড না, এটা তো সরকারের মানে ইকোনমিক পলিসি এবং তার রিস্ট্রাকচারিং অফ দের ফাইন্যান্সিয়াল মানে কি বলবো যে ডিসিপ্লিনের উপর, আমাদের ফিসক্যাল পলিসি আছে, আমাদের মনিটারি পলিসি, সবকিছু নিয়েই তো আমার সবকিছু চলতে হবে। কিন্তু যেখানে মানে কথাটা উনি যেটা বলেছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট কথা, যে আমাদের পলিটিক্যাল ইচ্ছা। আপনি ধরেন এখন এনবিআর এর চেয়ারম্যান সাহেব কিন্তু বারবার বলেছে যে আমি কালো টাকাকে সাদা করার কোনো সুযোগ দেব না। যদি আমরা দেখি এখন যে কালো টাকাকে সাদা করার সুযোগ আবার দেওয়া হয়, কিন্তু এখানে তো দুই ধরনের মতই আছে। স্যার ভালো বলতে পারবেন যে কালো টাকা সাদা করার ব্যাপারে যে কোনো বিজনেস সেমিনারে যান, একজন ব্যবসায়ী যদি বলে যে না এটা হওয়া উচিত না বিকজ আমরা ফেয়ার প্র্যাকটিস করছি, আমরা ডিসকারেজ ফিল করব, কিন্তু অন্যরা বলছেন যে এই টাকাটা যদি কার্পেটের নিচে আপনি রাখেন তাহলে তো এটা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে এটার কোনো আর থাকছে না, বরঞ্চ এটা অন্যদিকে পাচার হয়ে যাওয়া বা অন্যভাবে ব্যবহার হওয়ার সুযোগ থাকে। এটা বলে লাভ নেই। এটা এত বছর ধরে যে হচ্ছে, এত বছর ধরে কি হচ্ছে, কোন লাভ হয়েছে আমাদের? ইকোনমি তো এটা আসে নাই, এটা আসবেও না। একটু আগে একটু শুনে আসি যে এই প্রসঙ্গটা কিভাবে দেখেন আপনি? কারো নীতির বেলায় আপোষ নাই, কারো ক্ষেত্রে আপোষের বেলায় নীতি নাই। আপনি কোনটাতে যাবেন? আপনি একটা নিয়ম করবেন, নিয়ম মানবেন না, তাহলে আপনি নিয়ম করছেন কেন? আইন করবেন, আইন মানবেন না, তাহলে তো সে আইন করার দরকার ছিল না। আপনি যেটা নিয়ম করেন ট্যাক্সের ব্যাপার, শুল্কের ব্যাপার, ভ্যাটের ব্যাপারে, সে নিয়মটাতে আপনাকে লেগে থাকতে হবে, পালন করতে হবে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, একটা হইল একটা আইন করা হয়েছে না, আয় করা আইন, জি, তো আইন করে আইনের মধ্যে কিন্তু আপনি বলছেন যে একটা কর দিবস থাকবে, ব্যক্তি করদাতার জন্য 30শে নভেম্বর পর্যন্ত কর দেওয়ার সুযোগ থাকবে। আপনি এটা কখন বাড়াবেন? ওই শেষের দিকে যাই আইনের মধ্যে বলা আছে 4টা সিচুয়েশান যদি হয়, দৈব দুর্বিপাক হইলে, যুদ্ধাবস্থা বিরাজ করলে, এরকম 4টা অবস্থার সময় সরকার যদি এই অবস্থা হয়েছে বলে ঘোষণা করে, তখন বোর্ডের অনুমোদন কর্মে আপনি মেয়াদ বাড়াতে পারবেন। তো
তো এখন তো সেসব অবস্থা নাই, তাইলে আপনি এটাকে বাড়াইতে বাড়াইতে এই পর্যন্ত কেন আনতেছেন? এতে হয় কি, মানুষ আস্থাহীনতা যায়। মানুষ বলে যে এই আইনের কোনো দাম নাই, মানতে চায় না। এতে করে যারা ঠিক টাইমে ট্যাক্স দেয় তারা অসন্তুষ্ট হয়, আর যারা দেয় না তারা বলে যে সময় তো বাড়াবে। আপনাকে একটা নিয়ম মানতে হবে, জি। কেমন? আরেকটা যেটা উনি একটা ইম্পর্টেন্ট কথা বললেন, সরকারের সদিচ্ছা আমার সাথে যেটা যোগ করলেন, সরকার যদি না চায় বাংলাদেশের শাসনের মধ্যে সরকারের চাইতে বড় মাস্তান আপনি পাবেন না। লিগ্যালাইজড মাস্তান হলো সরকার, কারণ জনগণ ভোট দিয়েছে মাস্তানি করার জন্য, করবে। কালো টাকা সাদা করার পক্ষ বিপক্ষে একটা আর্গুমেন্ট সবসময় থাকে, কিন্তু আসলে আইডিয়াল সিদ্ধান্ত নেওয়া সবসময় নীতি নির্ধারকদের পক্ষে কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত দেখা যায় যে হ্যাঁ, এটাকে লেজিটিমাইজ করা হয়, কিন্তু এটা অর্থনীতিতে কতটা কন্ট্রিবিউট করে? কিছুই কন্ট্রিবিউট করে না। আপনি যদি বলেন যে খুনের অর্থ, একজনকে খুন করে সে 1 লাখ টাকা পাইলো বা 1 কোটি টাকা পাইলো, বলেন যে আরে হে তো 1 কোটি টাকার থেকে জাকাত দিছে 2.5%, তাহলে বিরাট অনেক গরিব লোক পাইলো। তারপরে যাইয়া ব্যবসা শুরু করলো, এইবার ব্যবসা করে জায়েজ করতেছে। তো সেটাকে যদি আপনি বলেন আচ্ছা খুন একটা করলো আর কি, এখন তো ব্যবসা করে দেশে বিনিয়োগ করতেছে। ইফ ইউ অ্যালাউ ইলিগ্যাল থিংস, পরের লিগ্যালিটি আর লিগ্যাল হয় না। এইসব যুক্তি দেখায় যে কালো টাকা বিছনার তলায় কার্পেটের তলায় থাকলে কি হবে, থাক, পোকায় কাটুক, পচে যাক। আপনি লিগ্যাল হইতে যিনি কষ্ট করে এবং সারা জীবন একটা স্টিগমা নিয়ে থাকুক। আর খাট শাক যা খুশি করুক, যিনি সারা জীবন খেটে কষ্ট করে একটা কিছু রোজগার করবেন, ট্যাক্স দেবেন, আপনি ওই কালো টাকাওয়ালার সুযোগ দিয়ে দিবেন 10%, আর ইনি 30-40%-এর মধ্যে হাইয়েস্ট 25%-এ চলে যাবেন। হোয়াই? আপনি সেটা এস্টাবলিশ করতেছেন না, দিগাইতে হইল। এই কালো টাকার সুযোগ তো শুরু হয়েছে বহু আগের থেকে। হ্যাঁ, লাভ কি হইল? লাভ হয় না, তেমন বেশি আসে না। বরং নিয়মটা এস্টাবলিশ করেন, যে দেয় নাই সে তাকে ধরেন, যিনি খাটছে ওই অডিট শুরু করে কি, ওই সস্তা ইনি দিচ্ছেন বারবার তাকে অডিট করে, তারাই লিবু চিপে। এটার দরকার নাই তো, নতুন যে দিচ্ছে না সেখানে যান, উপজেলা পর্যায়ে যান। যেমন তারেক সাহেব একটা নতুনত্ব স্টাইল করছে না, ওনার চলনে বলনে অফিসে যাওয়াতে, এটা তো একটা ব্রেক থ্রু। ঠিক বাজেটের মধ্যে এরকম একটা ব্রেক থ্রু এসে যে ইমপ্লিমেন্টেবল এক্সিকিউটিভেবল যদি একটা ড্রাইভ নেন, একটা ব্রেক থ্রু দেন, আমরা নতুন কিছু পাবো। আচ্ছা, কি সেটা এই ধরনের ব্রেক থ্রু বা এই ধরনের ম্যাজিক কি আশা করতে পারি আমরা? তার আগে আমি একটু বলে নেই যে কালো টাকার মূলটা কোথায়। আপনি দেখেন দুর্নীতি, এই সরকারের কিন্তু কমিটমেন্ট আছে আমরা দুর্নীতি দমন করব। দুর্নীতি হয়তো দমন পুরোপুরি করা সম্ভব না, কিন্তু এটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। সেটা করতে গেলে কিন্তু আপনি কালো টাকা উৎপাদন করতে পারবেন না। তো সেখানে কিন্তু এই বাজেটের মধ্যে এটা থাকা উচিত। আপনি যদি এখানে সাপোর্ট দেন কালো টাকাকে, তাহলে তো আপনি সেটা করতে পারবেন না, তাহলে কিন্তু গভর্নমেন্ট সরকার তার কমিটমেন্ট থেকে সরে যাবে। আমি এটা মনে করি দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সের যে বিষয়, আমি জিরো টলারেন্সে আছি। নতুন সরকার আসছে, তাদের মধ্যে আপনি বাজেটে যে উনি বলে যে একটা ম্যাজিক বা একটা ব্রেক থ্রু চাই, সেই ব্রেক থ্রুটা কোন জায়গার মধ্যে একজন বিজনেস লিডার হিসেবে আমি ব্রেক থ্রু চাই দেখতে, যে আমাদের ট্যাক্সের যে কাঠামোটা আছে এটা একটু পরিবর্তন চাই আমি। কারণ আমি যেটা একটু আগে বললাম যে আমাদের ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্সের যে রেশিওটা 60% ইনডাইরেক্টটা, যেটা আমাদের একজন গরিব ফকিরও দিচ্ছে, আর যারা দেওয়ার কথা তারা কিন্তু এটা কিন্তু হওয়া উচিত না। এই কাঠামোটাকে রিভার্স করা দরকার। এবার এটা নিয়ে এখন কাজ করতে হবে। আবার আরেকটা মজার ব্যাপার আপনি দেখেন যে এই 60% যে আমাদের ভ্যাট থেকে আদায় করছে আমরা মূল্য সংযোজন কর, আমার মতে এই টাকাটাও কিন্তু পুরোপুরি ফিরে আসছে না। উনি যখন এনবিআর এর চেয়ারম্যান ছিল তখন আমচাম থেকে আমি আমচামের প্রেসিডেন্ট ছিলাম, ওনার কাছে আমরা যে কিন্তু একটা প্রপোজাল রেখেছিলাম যে ভ্যাটটাকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া যায় কিনা। উনি মোটামুটি কিন্তু এটা এগ্রি করেছিল, আমার মনে আছে। কিন্তু আজ পর্যন্ত কিন্তু সেটা সেভাবে আমরা করতে পারিনি। এটা যদি আমরা করতে পারতাম, হ্যাঁ দিল না, এটা ভালো প্রস্তাব ছিল তখন। হ্যাঁ, এটা খুব ভালো প্রস্তাব ছিল। এটা যদি করা যেত, আজকে দেখতেন যে আমার এই যে কালেকশন হচ্ছে ভ্যাট, হ্যাঁ, বা মূল্যসংযোজন কর, এটা কিন্তু সরকারি এক্সচেকারে আসতো বা আমাদের কোষাগারে আসতো, এটা কিন্তু আসছে না। তো এইগুলোকে নিয়ে আসা, আমার ট্যাক্স মোবিলাইজেশনটাকে আবার বাড়াতে হবে। এইটা হবে একটা গেম চেঞ্জার আমি মনে করি। আমাদের কিন্তু আসলে এই ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু আসলে আমাদের এটা হওয়া উচিত না। আমি কেন ঋণে যাব, আমি কেন ব্যাংক বোরিংয়ে যাব? ব্যাংক বোরিংয়ে কি আপনার লোকাল ইনভেস্টারদেরকে আপনি বাধা দিচ্ছেন, তাদেরকে ব্যাংক থেকে বড় করতে দিচ্ছেন না। এখান থেকে বন্ধ করার উপায় হচ্ছে ট্যাক্সের এমন একটা ব্যবস্থা আপনি তৈরি করবেন, একটা কাঠামো আপনি তৈরি করবেন, যাতে আপনি যে আদায়টা আপনার বাড়াতে হবে, আপনার ট্যাক্স নেট বাড়াতে হবে,
এবং আপনি যে টাকাটা আদায় করছেন সেটা কিন্তু সরকারের কোষাগারে যেতে হবে। এইটা হবে কিন্তু গেম চেঞ্জার আমাদের জন্য, আমি মনে করি। এই যে নেটওয়ার্ক মানে ট্যাক্স নেট বাড়ানোর কথা সবসময় কেতাবিভাবে আলোচনা হচ্ছে, কিন্তু বাড়ানোর ক্ষেত্রে আসলে বটলনেক মানে সীমাবদ্ধতাটা কি, বাড়ানো যাচ্ছে না কেন? কি অটোমেশনে, বিনিয়োগে, মানে এই জায়গার মধ্যে সামর্থ্য বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি, বা এই যে কিছুদিন আগে আমরা দেখেছি যে 2টা ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছিল, তখন দেয় এনবিআর চেয়ারম্যানের চাকরি চলে যাওয়ার মতো অবস্থা, অভ্যন্তরীণ প্রতিরোধের মুখে থাকে। মানে রিফর্ম ইজ এ বিগ চ্যালেঞ্জ ইন বাংলাদেশ। মানে আপনার দৃষ্টিতে যদি এখন আপনার দায়িত্ব দেওয়া হয়, আপনি এই যে 6 লক্ষ কোটি টাকার ট্যাক্স মানে যে লক্ষ্যমাত্রায় এটা আদায় করার ক্ষেত্রে কী পদক্ষেপ নিতেন? নেড়া বেলতলা দ্বিতীয়বার যায় আমার দায়িত্ব দিয়ে আপনি হাইপোথেটিক্যাল কথা বলতেছেন। আপনি এটা জিনিস জেনে রাখেন, আমাকে তো কোনো সরকার বড় দায়িত্ব দেবে না। তার কারণ আমি তো কারো কথা শুনি না। আমার কথা হলো আপনি নিজে যেটা আইন পাশ করে দিয়েছেন আমি সেই আইনে থাকব। আপনি আইন পাশ করছেন, তো পাশ করে পরে কেন বলেন আমাকে এটা ডেবিট করেন? আমি যখন চাইলাম ট্যাক্স নেট বাড়ানোর জন্য, যে আমি কয়েকটা পোষের আগে এইবার পত্রিকায় দেখলাম যে সেটা নাকি একটু নজর রাখতেছে, যে আমি ধানমন্ডি, বনানী, গুলশান, উত্তরা, তারপরে চিটাংয়ে কালসি ফালসি, এই যে কয়েকটা এলাকাতে আমি হাউস টু হাউস সার্ভে করব। আমি নিজে আমার টিম নিয়ে একটা করলাম, যে টিমের মধ্যে আমার এনবিআরের 2 জন অফিসার থাকবে, স্থানীয় থানার আইন প্রয়োগকারী একজন কর্মকর্তা থাকবে, আর লোকাল পলিটিক্যাল কাউন্সিলর বা যারা থাকে নির্বাচিত প্রতিনিধি থাকবে। আমি রেডিও, টেলিভিশন, পত্রিকা আগে অ্যানাউন্স করব কোন দিন কোন এলাকায় যাব, যেন ভীতি সঞ্চার না হয়। আমি হাউস টু হাউস সার্ভেতে আমার টিম যাইয়া দেখবে ওই বাড়ির ভাড়াটা কত, মান্থলি টোটাল ব্যয়টা কত হতে পারে। কারণ আমি সেই সময় নিজে ঘুরে দেখেছি ধানমন্ডিতে ছোট্ট 2 রুমের একটা বাসা ভাড়া আপনার 20,000-এর কম না। তখন তো 2.5 লাখ টাকা হইলো ট্যাক্সের সীমানা, তারপর একটা দিতে হয়। তো সেটা যদি করা হয় দেখা যাবে যে আমার নেটে অনেক লোক অনয়। যেই আমি এটা একটা স্কিম নিলাম চুপচাপ, আমার এনবিআর এর মধ্যে তো শয়তান আছে, কঠিন এটা লিক করে না, কঠিন না, লিক করে দিল। লিক করার পর কোন পত্রিকা, একটা ইংরেজি পত্রিকা ফার্স্ট কলাম এটা সেফে ফেললো, হাউস টু হাউস সার্ভে শুরু হচ্ছে। মির্জা আজিজ বলল যে এটা কি শুরু করতেছেন? ফখরুদ্দিন সাহেব রাত্রের 11টায় টেলিফোন করতেছে, বদিউর আপনি কি শুরু করতেছেন? আপনি স্যার টাকা লাগবে না। বলে যে কত পাবেন? 500 কোটি, 1000 কোটি, 5000 কোটি। ওয়ার্ল্ড ব্যাংকে ছিল তার কাছে 5000 কোটি কোনো, তো থামাই দিল, করতে দিল না। তারপরে যখন এরকম লিস্ট করে করে টাকা আনতেছি, চা খাওয়াই খাওয়াই আনতেছি, কিচ্ছু না, আমি একজনকে অপমান করি নাই। যেমন টাকা পাওনা আছে নিজে টেলিফোন করতাম, এটা ডেপুটি কমিশনার দিয়েও দিতাম না, যে আপনি একটু আমার অফিসে আসেন, 1 কাপ চা খাবেন। পরে বললাম যে আপনার চার্টার্ড অ্যাকাউন্ট হিসাবে বুলটুল করছে কিনা, আমার পাটিগণিত হিসাবে আপনার কাছে 2 কোটি টাকার ট্যাক্স পাবো, একটু দেখেন, আমার হিসাবটাই দেখেন, আগামী সপ্তাহে আসবো। 1 কোটি দিয়ে গেল। আমি 1 কাপ চা খাওয়া লাগে, আরও 1 কোটি দিয়ে গেল। তাকে তো আমি সম্মান করেছি, তিনি বুঝতে পারছেন দেনা আছে। আরেকটা বিষয় আসছে যে হলো যে একটা বৈষম্য বাড়ছে সমাজের মধ্যে, ইনকাম ডিসপ্যারিটি, এই আয় বৈষম্য, হ্যাঁ, এবং কিছু কিছু জায়গায় ধরেন আপনি বিজনেস লিডার, শুধুমাত্র যে শিল্পায়ন বা আমদানি রপ্তানি এটা তো নয়, শিক্ষা, স্বাস্থ্য, সেসব ক্ষেত্রে বিনিয়োগকারীরা কতটা উৎসাহী হচ্ছে, এবং যে নীতি বাস্তবতা আছে এখন, কি মনে হয় যে ব্যবসায়ীরা এইসব ক্ষেত্রে কতটা এগিয়ে আসছে? এটা গ্লোবালি একটা এখন নতুন টার্ম শুরু হয়েছে, সেটাকে বলা হয় আরবিসি, বুঝছেন, রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট। আপনি যদি এটাকে ফলো করেন, বাংলাদেশে কিন্তু এটা শুরু হয়ে গেছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো করছে। এটা যদি আপনি মোটামুটি আপনারা যদি মিডিয়া সাপোর্ট দেন, এটা যদি মানুষের মধ্যে আসে, তখন কিন্তু মানুষ বুঝবে তার সামাজিক দায়িত্বটা কি। আপনি যথাযথ বলেছেন যে আমাদের যেমন ধরেন আমরা কিন্তু কৃষি প্রধান দেশ, হ্যাঁ, আমাদের কৃষিক্ষেত্রে কিন্তু অনেক কিছু করার আছে। আমার বাজেট যেটা কৃষককে দেওয়া হচ্ছে এখন, আমি মনে করি এটা সাফিসিয়েন্ট না, এটা আরও বাড়ানো উচিত। এবং এখানে কিভাবে দেওয়া উচিত, এই সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত। আমাদের কিন্তু ভর্তুকিটা আসা উচিত এমনভাবে যাতে কৃষক উপকারিত হয়। আমাদের দেখেন আলু পচে যাচ্ছে, আনারস পচে যাচ্ছে, আমরা যদি কোল্ড স্টোরেজ ব্যবস্থা করে দিতে পারতাম, সরকার থেকে যদি এখানে একটা বাজেট রাখতো, ঠিক আছে, আমরা এডিপিতে যে আমরা যেটা যাচ্ছি, আমরা প্রত্যেকটা উপজেলাতে আমরা কোল্ড স্টোরেজ করবো, আমরা এটা কিন্তু আমাদের যে ফুড সাপ্লাই চেন, এটা কিন্তু অনেক ইমপ্রুভ করতো। এর ফলে তো কি আমাদের একটা অপচয়, খাদ্যের অপচয়টা কমতো, খাদ্য বাড়তো, আমাদের ইনফ্লেশনও কিন্তু কমতো। তো এই জিনিসগুলো আমার হয় বাজেটে আনা উচিত। ব্যাংকিং সেক্টরে, হ্যাঁ এক্স্যাক্টলি, ব্যাংকিং সেক্টরটা আপনার প্রতি কতটা সাপোর্টিভ? ব্যাংকিং সেক্টরটা আসলে গভর্নেন্স লাগবে। ব্যাংকিং সেক্টর আপনি যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকে আরও স্ট্রিক্ট করতে তাদের গভর্নেন্সে, তারা এখন যেটা করতে গেছিলো যে আমার এখানে
এমপ্লয়ীদেরকে আমি কীভাবে মনিটর করবো, এমপ্লয়িকে কীভাবে কত বেতন দেবো, এগুলো না করে ব্যাংকিংয়ে আপনার যারা বোর্ড অফ ডিরেক্টর তাদের কী করণীয় আছে, তারা কত বছর থাকতে পারবে, তারা কতটুকু মানে এখান থেকে নিতে পারবে কি নিতে পারবে না। হ্যাঁ, ব্যাংকিং এটা সেবা, তাই না? তো ব্যাংক যারা করেছে তাদের কিন্তু সেবার মনোভাব নিয়ে কিন্তু করতে হবে। তারা যদি ব্যাংক করে নিজের লাভের জন্য, তাহলে কিন্তু ব্যাংকের ফাংশন করবে না। এখানে বারবার যে ধরেন উনি সদিচ্ছার কথা বলছেন, ডেফিনেটলি যারা উইলফুল ডিফল্টার্স আছেন, ওই ধরনের খেলাপির যে সংস্কৃতি একটা দীর্ঘদিন ধরে আসছে, যদিও ওই মাঝখানে হাসিনা রেজিমকে হয়তো আমরা দোষারোপ করতে পারবো না, এটাও বলতে হবে যে আমাদেরকে গত 30-40 বছরেরই আমাদের লেগেছে, ডেফিনেটলি নো ডিনায়াল টু দ্যাট, কিন্তু এটা তো আছে। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার কোনো উদ্যোগ, মানে এই ধরনের বাজেটে কোনো দিক নির্দেশনা বা কোনো ধরনের, এটা আসলে বাজেটে আসতে পারবে না এই জিনিসটা। একটা দিক নির্দেশনা তো থাকে, আমাদের অন্যান্য পলিসিগুলো ব্যাপার আছে এখানে। আমি যেটা বললাম যে আমাদের ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি, বাংলাদেশ ব্যাংকের গভর্নেন্স, এগুলো কিন্তু রিলেটেড। শুধু বাজেটকে আমরা কিন্তু বাজেটকে খুব বড় করে দেখি, আসলে বাজেটকে এত বড় করে দেখার কিছু নাই। বাজেটে মেইনলি হচ্ছে কি আমাদের খাতগুলোকে আমরা বরাদ্দ করা এবং আমাদের রেভিনিউ মবিলাইজেশন করা, এটাই হচ্ছে জোর দেওয়া উচিত। আমাদের রেভিনিউটা কীভাবে বাড়ানো যায়, এটার উপরে যদি বাজেটে আমরা বেশি ফোকাস দিই, আমাদের দেশ উপকৃত হবে রেভিনিউর উপর। সেজন্য তো আমরা ওনার কাছ থেকে একটা আইডিয়া চাচ্ছি, যেহেতু উনি ওই সময় কাজ করেছেন, অনেক অভিজ্ঞতা আছে। আপনারা আরেকটা জিনিস করতে পারেন, আমি যেটা মনে করি, আমাদের যারা ধরেন বিজনেসে আছে, এখানে কিন্তু আমাদের কতগুলো জিনিস আছে, যেমন ধরেন এখন ক্লাউড বেজ অ্যাকাউন্টিং, ঠিক আছে, ব্লক চেন এসে গেছে, তারপরে আপনি ইনভয়েস, এগুলো যদি আপনি অ্যালাউ করেন বা এগুলোকে যদি আপনি ম্যান্ডেটরি করে দেন, তাহলে কিন্তু কারাপশন কমে যাবে। আপনি যদি কারাপশন কমে যায়, তাহলে কিন্তু দেখবেন যে আমাদের কিন্তু ট্যাক্স মডুলেশন হবে ডেফিনেটলি। এখানেও কিন্তু নজর দেওয়া যেতে পারে, এটা একটা ওয়ে। দ্বিতীয়, আমি মনে করি আমাদের ট্যাক্সের নেট বাড়াবার জন্য উপজেলা লেভেলে অফিস করার দরকার নেই। আমি যদি আবার অটোমেশন করে ফেলি, অটোমেটেড হয়ে গেলে কিন্তু আমার ধরেন একটা উপজেলার অফিসার কিন্তু আমার একটা ইউনিয়ন লেভেলে যেতে পারে, মোটরসাইকেল নিয়ে চলে যাবে। হ্যাঁ, সপ্তাহে একদিন এই একদিন এই ইউনিয়ন, একদিন এই ইউনিয়ন, এভাবে যদি ঘুরে, তাহলেও কিন্তু আমাদের ট্যাক্স কালেকশন বাড়বে। আমাদের কিন্তু শুধু ঢাকা শহরে না, ঢাকা শহরের বাইরেও কিন্তু আপনি গাজীপুরে যান, আপনি নারায়ণগঞ্জে আপনি দেখবেন অনেক বড় বড় বিল্ডিং, অনেক যারা ট্যাক্সের আওতার বাইরে রয়ে গেছে। আমি একটা এক্সাম্পল দিই, রানা প্লাজার ইনসিডেন্ট যেদিন হয়, ওই ইনসিডেন্টের পরের দিন কিন্তু আমরা এনবিআর এর চেয়ারম্যানের সাথে মিটিং ছিল, তখন আমি ফিকিট প্রেসিডেন্ট। হ্যাঁ, তবে ওই সময়কে চেয়ারম্যানকে বলেছিলাম, আমি শিওর আপনার রানা প্লাজার কোনো ফাইল নাই। উনি কমিশনারকে ফোন করলেন ইনস্ট্যান্ট, ফোন করে পরে জানা গেল যে ওর আসলে ওর কোনো ফাইল নেই। তো চিন্তা করেন, তো এই ঘরের ঘটনা কেন ঘটবে? এগুলো আসলে নেক্সট এটা মানে আনা কোনো ব্যাপার না, কিন্তু এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট যে সরকারের সদিচ্ছা। এই কর কাঠামো একটা কমপ্লেক্স কর কাঠামো, আমরা বলি স্বচ্ছতার অভাব আছে, পরিকল্পনার অভাব আছে, স্কিলের অভাব আছে, লজিস্টিক্সের অভাব আছে, বাজেটের অভাব আছে, সদিচ্ছার তো অভাব আছেই। আপনি যদি ওই আঙ্গিক থেকে মানে ধরেন আপনার সিস্টেমকে বলেন যে এই জিনিসগুলোতে আমাদের মানে পলিসি রিভিজিট করা দরকার, সেটা কি হতে পারে? ওই জিনিসটার ব্যাপারে আমি আগ্রহী ছিলাম। মোটামুটিভাবে বাজেটগুলো হয় আগেরটা দেখে, যে প্রসেসে আমাদের দেশে বাজেট হয়ে আসতেছে ওইটার সাথে মিল রেখে এবার সরকারের নিজের রাজনৈতিক দর্শন কি আছে, কোথায় ফোকাস করবে। যেমন এখন ফ্যামিলি কার্ড, সোশ্যাল সেফটি নেটওয়ার্কের, তারপরে যাইয়া কৃষক কার্ড আসছে। এই যে আরেকটা নতুন ইনপুট উনি দিলেন যে আনারসের, আমের বা আলু পৌঁছে যাচ্ছে, সরকার এটা যদি খায় যে ঠিক আছে আমি প্রত্যেক উপজেলাতে একটা করে কোল্ড স্টোরেজ দেবে, তাহলে এটা চলে আসবে সেখানে নতুন ইনভেস্টমেন্টে। তারপরে খাল খনন কর্মসূচিতে প্রধানমন্ত্রী কি বললো যে এক্সকাভেটর দিয়ে যদি করো তাহলে আমার ম্যানুয়াল লেবারের একটা চাকরি হবে না, অতএব ম্যানুয়াল দিয়ে করো। আইডিয়াটা কি চায় সেটা নির্ভর করবে, রাজনৈতিক দর্শন দিয়ে অনেক কোন পর্যায়ে কোনটা নিতে চায় সেটা আসে প্রত্যেক সরকারের। যেমন বুঝেন না, করাপশানের বিষয় যেটা আসছে, করাপশান কন্ট্রোলের জন্য শক্ত হবেন কিনা, ইন্টারনাল ব্যাংক থেকে যে বিনিয়োগ আপনি কম নেবেন কিনা। এই যে কদিন আগে পত্রিকা দেখলাম যে আগে ঋণ খেলাপিটা কতটুকু পর্যন্ত হইলে আবার রিশিডিউল করতে পারতো না, এখন নাকি ওইটা আবার বাড়াই দিচ্ছে। কি একটা বলতেছে, কেন দিতেছেন? বলে যে না হলে তো তাকে পাওয়া যাবে না, যুক্তির অভাব থাকবে না। আপনি যদি স্ট্রিক্ট হন একটা নিয়ম করেন, ঋণ খেলাপি, বিল খেলাপি, রাজনীতির দল খেলাপি, খেলাপি আপনি কোন জায়গা পর্যন্ত নেবেন? আপনি একটা দর্শন যদি দেন, মানুষের ভিতরে একটা আস্থা আসতে হবে যে এই সরকার এই কাজটা করতে চায়। যেমন শুরু করে দিল ফ্যামিলি কার্ড দিচ্ছে, গুড, এটা দরকার হলে 1 বছর পরে আবার মনিটর করে দেখবে,
এটাকে আবার পর্যালোচনা করবে, কতটুক ত্রুটি থাকলে সংশোধন করবে, ততটুকু এই দর্শনটা আসতে হবে। না হইলে হবে কি, নর্মালি ফাইন্যান্স মিনিস্ট্রি বা যারা সরকারের আমলারা বাজেট করে, রাজনৈতিক নেতৃত্ব তার গাইডলাইনটা দেওয়ার পরে বেশি যায় না। তারা করে কি, আগের মতো আছে, সেটার মধ্যে যেটুক নির্দেশ আছে সেখানে একটু চেঞ্জ করে, নাহলে অনেকটা ওই সেম ইজ দ্য লাস্ট ইয়ার, সেম ইজ দ্য লাস্ট ইয়ার সেম ইজ দ্য লাস্ট ইয়ার চলে। জনাব সৈয়দ এরশাদ আহমেদ, একটা বিষয় হচ্ছে যে এই যে আপনি অর্থায়নের বিষয় আছে, যে ব্যাংকিং সেক্টরে ট্রান্সপারেন্সির অভাব আছে, এটা আমাদের দীর্ঘদিনের একটা ক্রনিক প্রবলেম। কিন্তু ব্যবসায়ীদের মধ্যে এই আলোচনা বা এই ধরনের কি বলবো যে শৃঙ্খলা আসছে কিনা, যে না যারা সত্যিকারের মানে বিজনেস করতে চান, এনাদের মধ্যে একটা ঐক্য তৈরি হচ্ছে কিনা এই নতুন সময়ে এসে? এইটা দেখেন, একটা জিনিস কি, আপনি যখন কোনো, উনি যেটা বললেন আমি ওনার সাথে একমত, আপনি একটা নীতি করতে হবে, এবার নীতিটাকে বাস্তবায়ন করতে হবে। আপনি যদি সুযোগ দেন, মানুষ কিন্তু সুযোগে সদ্ব্যবহার করবেই। আপনি যদি ব্যাংক যারা করে তাদের কিন্তু সুযোগ দেন যে না তুমি টাকা নিয়ে যাও, টাকা নিয়ে যে এটা করো সেটা করো, তারা দেখা করতে পারলে কোনো সমস্যা হচ্ছে না, তখন তো আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। আপনাকে একটা স্ট্রিক্ট পলিসি বানাতে হবে যে ব্যাংক যারা করবে এই নীতি, তোমাদের এই নীতিটা মেনে চলতে হবে, এইভাবে তুমি ব্যাংক করতে পারো, এইভাবে তুমি ইন্স্যুরেন্স কোম্পানি করতে পারো, এইভাবে তুমি ফাইন্যান্স কোম্পানি করতে পারো। এটা যদি বারবার যদি আপনি রিল্যাক্স করেন, আপনি যদি নীতিটাকে যদি আপনার বাস্তবায়ন না করেন, তাহলে কিন্তু আপনি গভর্নেন্স আনতে পারবেন না। গভর্নেন্স আনতে না পারলে কিন্তু এইভাবে চলতেই থাকবে। আরেকটা কথা আমি আপনাকে বলি, আমি ছোট মুখে বড় কথা, আমরা কিন্তু অনেকে এখানে বসে বসে কথা বলি, বিদেশে যে টাকা পাঠাচ্ছে সব টাকা আমরা নিয়ে আসবো। এটা আনা এত সোজা না, এটা আনা এত সোজা না, এত সোজা না। আপনার কোনো দেশে কিন্তু এভাবে টাকা ফেরত দেবে বলে আমার মনে হয় না অন্তত। এটা এনে আমরা এই করেন সেই করেন, আমি অনেক বক্তৃতাও শুনেছি, অনেক আমাদের নতুন নতুন তরুণ নেতারা বক্তৃতা দিচ্ছে, ওই টাকা এনে আমাদেরকে স্কিল ডেভেলপ করেন। ওই টাকা এনে স্কিল ডেভেলপ করা খুব কঠিন। তবে হ্যাঁ, এই বাজেটে কিন্তু আমাদের যেটা শিক্ষা খাতে দেওয়া হয়েছে, আমি মনে করি এর একটা মোটা অংশ আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য দেওয়া উচিত। এই টাকাটা যদি শুধু খালি ইনফ্রাস্ট্রাকচার আপনি দেয়, শিক্ষা খাতে বড় বড় স্কুল বানানো হবে, স্কুল বিল্ডিং, এসি বসানো হবে, হ্যাঁ, স্কুলে ফ্রিজ দেওয়া হবে, টিচাররা আরাম করবে, তাহলে লাভ নাই। আমাদের দরকার হচ্ছে কি জানেন, আমাদের টিচারের কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের ভোকেশনাল ট্রেনিং করতে হবে, এই খাতে আমাদের টাকা দরকার। আমার যে খাতগুলোতে আমি প্রায়োরিটি দিচ্ছি, এই প্রায়োরিটিটা সেট করতে হবে যে এই খাতে আমি টাকা বরাদ্দ করছি, এটা তারা কী কাজ করবে। আমার এডুকেশন ক্ষেত্রে এটা দিতে হবে। যেমন আমার স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু আমি শুনতেছি যে কিছু ট্যাক্স হয়তো মকুব করবে, যেটা হচ্ছে আপনাদের ওই যে হার্টের যে আপনার রিং পড়ায়, সেই রিংয়ের উপর হয়তো ভ্যাটটা উঠিয়ে দেবে। ভালো, আপনার যে আমাদের এপিআই যেটা আছে, এপিআই কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হয়, তাই না? এপিআই বানানোর জন্য যদি আমাকে উৎসাহ দেয়, আমি মনে করি এটা খুবই ভালো উদ্যোগ হবে। তাই এটার কারণে কিন্তু আমাদের ফার্মাগুলো পিছিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু কোল্ড চেন নাই, আমরা কিন্তু খালি বলি যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, কিন্তু আমি কেন করতে পারছি এটা আমি চিন্তা করি না। আপনি যদি কোল্ড চেন না করেন, আপনি তো ফুড এক্সপোর্ট করতে পারবেন না, বা আপনি ফার্মা এক্সপোর্ট করতে পারবেন না। আপনি এখানে বড় একটা চ্যালেঞ্জ। তা আপনার পোর্টগুলো আছে, আমাদের এই নতুন এয়ারপোর্ট হয়েছে, আমাদের চিটাগাং পোর্ট হয়েছে, এটাতে আপনি যদি কোল্ড চেন বসান, তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। সুতরাং এটাতে আমি কেন যাচ্ছি না, এই খাতে আমার ইনভেস্টমেন্ট দরকার। সুতরাং আমার এই প্রায়োরিটি সেক্টরগুলো যে টাকাগুলো আমরা দিচ্ছি, টাকাগুলো কীভাবে আমি ব্যয় করবো, এটার একটা স্বচ্ছতা দরকার এবং এটার একটা পরিকল্পনা দরকার। ওইভাবে প্রণয়ন করতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারে অনেকের আপত্তি আছে যে এটা আরেকটু ডিফার করে দেওয়া হোক, দুই রকম মতই আছে। তো এটার জন্য আমাদের প্রস্তুতি কেমন? আমার মনে হয় এলডিসি গ্র্যাজুয়েশনে আমরা মোটেই প্রস্তুত না, এবং আমি যে আরও 3 বছর পেয়েছি আমি কতটুকু প্রস্তুত হবে সেটা আমার সন্দেহ আছে। কারণ আমাদের যেই জিনিসগুলো এখন করতে হবে সেগুলো কিন্তু আমরা করছি না। যেমন আমি আপনাদের এখানে শুনেছি টকশো নিয়েতে এসে অনেকে বলেন আইপিআর ইমপ্লিমেন্টেশনের দরকার নেই, বাট আইপিআরটা এখন গ্লোবালি আইপিআর ইজ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আপনি যদি আইপিআর না করেন, আপনি কাউন্টারফিট প্রোডাক্ট, আপনি ফ্লেক প্রোডাক্ট, হ্যাঁ, আপনি মানে এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আপনি চান যে না আমার দেশের ইমেজ বাড়ুক, হ্যাঁ, আপনি ইমেজ যদি বাড়াতে চান, ইমেজ না বাড়লে কিন্তু আপনি ইনভেস্টার আসবে না, আপনার এখানে কিন্তু এক্সপোর্ট বাড়বে না, কারণ আমার যারা ইম্পোর্টার তারা কিন্তু এখান থেকে সোর্স করবে না। সুতরাং আপনাকে এখানে আইপিআর ইমপ্লিমেন্টেশন করতে হবে। জনাব বদিউর রহমান, ওভারঅল এমনি অর্থনৈতিক সুশাসনের কথা বলি আমরা, আমার চেয়ার থেকে আমি এই প্রশ্নই করব। সুশাসন বাস্তবায়ন করার দায়িত্ব প্রশ্নের মাধ্যমেই আপনার একজন এক্সপার্ট হিসেবে আপনি বলবেন যে আসলে অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠার সূচনাটা দেখতে পাচ্ছেন কিনা? আমি যেটা মনে করি সেটা হলো সরকার কাকে মন্ত্রী করছেন, তার ভিশনটা কি। আমলা উপদেষ্টা আনলে কাকে আনছেন, কলঙ্কিত চিহ্নিত করাপ্ট লোককে আনছেন কি না, তাহলে কিন্তু আপনার ভিশন শেষ হবে না। আমরা আগের সরকারের দেখি দলীয়করণ করবেন কিনা আপনি। দলীয়করণ আগের আমলে যে আমলাতন্ত্রের মধ্যে দলীয়করণ ছিল, আলী, বাজাদ,
তারপর যে জামাত, এটা আপনি আবার করবেন কিনা, আপনি উপযুক্ত লোককে উপযুক্ত জায়গায় দেবেন কিনা, তা আপনি আগে লোক ঠিক করে পরে গুণ সেট করবেন কিনা, নাকি আপনি গুণ সেট করবেন তারপর লোক ধরবেন, হোয়াট উইল বি ফার্স্ট, সঠিক লোককে সঠিক জায়গায় দিবেন কিনা। ওই আগের আমলে বঞ্চিত হয়েছে, তারে এখন আমার প্রমোশন দিয়ে এটাতে বসাইতে হবে, সেগুলো করবেন কিনা, সার্ভাইভ অফ দ্য মেরিট জিয়াউর রহমানের মতো সেটাতে আসবেন কিনা। কারণ আমি একটা কমেন্ট করি, সবসময় বলি যে আমি তো ডাইরেক্ট বঙ্গবন্ধু ছাড়া সবার সাথে কাজ করছি এ পর্যন্ত মোটামুটিভাবে, আর এখন ইউনিসের সাথে কাজ করি নাই। আপনার জিয়াউর রহমান সাহেবের পাল্টা বঙ্গবন্ধু হত্যা এসব আলাদা বিষয়, কিন্তু প্রশাসক হিসাবে, শাসনের সরকার প্রধান হিসাবে হি স্টিল টপিং দ্য লিস্ট। কারণ নিয়ম মানছে, মেরিট মানছে, এবং ইমপ্লিমেন্টেশনের পরে মনিটরিং থাকতো। ওই জায়গার মধ্যে ছোট্ট একটা কমেন্ট নিয়ে আমি চলে যাব অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। কিন্তু ওই যে মর্নিং শোজ দ্য ডে, কারেন্ট প্রাইম মিনিস্টারকে দেখে আপনি শুরুতে একটুখানি বলছিলেন যে সূচনাটা, ওনার মধ্যে সেই কমিটমেন্টের রিফ্লেকশন দেখা যাচ্ছে কিনা, মানে ব্যক্তি হিসেবে হয়তো। জি, এখন সকালে হঠাৎ করে দেখা যায় ম্যাক, কিন্তু তারপরে অনেক আলো হয়। তার মানে 6 মাস দেখতে হবে আমার। এখন মর্নিং শোজ দ্য ডে এই ওনার স্টেজে শার্ট গায়ে দিয়ে আসছে সিম্পল, নিজে টাইম দিয়ে অফিসে যাচ্ছেন বাপের মতো, তারপরে যে নিজে এটা করছেন ওটা, এটা দিয়ে এই সরকারের প্রধানকে এখন কমেন্ট করা যাবে না। করা যাবে না, একটু অপেক্ষা করতে হবে 6 মাস। আমরা শেষ করব একদম, বারবারই বলছিলেন যে আসলে বিজনেসের জন্য একটা কন্ডিসিভ, একটা অনুকূল এনভায়রনমেন্ট দরকার, বিনিয়োগের জন্য দরকার, সুন্দর ইকোসিস্টেম। হ্যাঁ ইকোসিস্টেম, যেটা ভালো আপনি বলেছেন যে ইকোসিস্টেম দরকার। ফরেন ইনভেস্টমেন্টও ওগুলোর উপর ডিপেন্ড করবে, কারণ এনারাই হলো গিয়ে অ্যাম্বাসেডার বা ইন্ডিকেটর। এখন ওই জায়গার মধ্যে তো প্রতিশ্রুতির অনেক বন্যা আছে। হয়তো বাজেটও আমরা যেগুলোর মধ্যে বাজেট হচ্ছে যে একটা আয় ব্যয়ের একটা হিসেব দেবে, অ্যান্ড একটা পলিসি স্টেটমেন্ট থাকবে, একটা কমিটমেন্ট থাকবে সামনের দিনে তারা কিভাবে কি করতে যাচ্ছেন, যেটা স্যারও যেটা বললেন যে আসলে এটা একটা সামগ্রিক একটা প্যাকেজ দৃষ্টিভঙ্গি, সরকারের সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন না দেখা পর্যন্ত তা আসলে বিবেচনা করা যায় না। তো মানে আপনি যদি এটা শেষ করেন যে আসলে আপনার প্রত্যাশার জায়গাগুলো কি, মানে আমার প্রত্যাশা হচ্ছে, আমি যেটা বললাম যে আমাদের বাজেটে যে বরাদ্দটা হচ্ছে, এই বরাদ্দটা যাতে ঠিকভাবে খরচা হয়, এটার জন্য একটা প্রপার প্ল্যানিং করা, এবং এটা থেকে যেন আমরা লাভবান হই। যেমন আমাদের দেশে কিন্তু একটা বড় সমস্যা কিন্তু এখন আমাদের এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, তাহলে আমার এমপ্লয়মেন্ট বাড়াতে হবে। তো এই কর্মসংস্থান যদি আমি বাড়াতে চাই, তাহলে আমার কি প্রয়োজন আছে, আমার ইনভেস্টমেন্ট লাগবে। তো ইনভেস্টমেন্ট করতে গেলে আমার কী লাগবে, হ্যাঁ, আমার ফার্মারকে আমি যদি সাপোর্ট দিতে যাই, আমার কৃষককে যদি সাপোর্ট দিতে যাই, কৃষক কিন্তু আমাকে খাদ্য দিচ্ছে, তাকে আমি কিভাবে সাপোর্টটা দিতে পারি? আমি কি শুধু তেলের মধ্যে ভর্তিকে দিয়ে আর এইসব কৃষক কার্ড দিয়ে করতে পারবো কি না, নাকি আমার তার জন্য তার ফুড সাপ্লাই চেনটা যেভাবে করে সে সুন্দরভাবে তার জিনিসটাকে এনে মার্কেট করতে পারে, সেল করতে পারে, হ্যাঁ, এই জিনিসটাকে কিন্তু আমি সংরক্ষণের ব্যাপার যেটা সংরক্ষণ এবং সাপ্লাই চেনটাকে ঠিক রাখা, এটা কিন্তু বড় চ্যালেঞ্জ আমি মনে করি। এটা কিন্তু আমরা ঠিক রাখতেই হবে আমার। এটা যদি ঠিক রাখতে পারি তাহলে আবার কৃষক বাঁচবে। আমার যদি শিক্ষা খাতে যদি আমি কোয়ালিটি ডেভেলপ করতে, আমার যদি এডুকেশনের যারা জড়িত, যারা আমার শিক্ষক, বিশেষ করে আমাদের লোয়ার লেভেলের শিক্ষক যারা, তাদের কিন্তু কোয়ালিটি অনেক ডিটোরেট করেছে। এখানটা কিন্তু এটা আমাদের জন্য দুর্ভাগ্য। ফলে থেকে হায়ার লেভেলে এসে কিন্তু পড়াশোনা করতে পারছে না। সুতরাং প্রাইমারি লেভেল থেকে কিন্তু আমাদের এদিকে নজর দেওয়া উচিত, এদের স্ট্যাটাস বাড়ানো, এদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা। টিচার ট্রেনিং কিন্তু খুব দরকার আমাদের। হ্যাঁ, আমি শুধু বড় বড় বিল্ডিং বানালে হবে না, আমার বিল্ডিং বানিয়ে আমার কিন্তু এই জায়গাটা আমাকে যেতে হবে, এখানে আমার বাজেটে থাকা উচিত। বাজেটের খরচাটা কিন্তু আমার এখানে হচ্ছে না, কিন্তু প্রপার মনিটরিং দরকার। প্রত্যেকটা মিনিস্ট্রি কিন্তু নিজের মানে যেটা খাত আছে, খরচার খাত, সেই খরচাটা কিন্তু ঠিকভাবে হচ্ছে কিনা, যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে কিনা, এই জিনিসটা আমি আশা করি। এটা যদি হয় ডেফিনেটলি আমি আশাবাদী যে আমরা সুদিন দেখতে পাবো। ধন্যবাদ জনাব বদিউর রহমান, আপনাকে ধন্যবাদ সৈয়দ এরশাদ আহমেদ, আপনাদের দুজনকে খুব সুন্দর আলাপ করেছেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব। বাজেট শুধু যে একটা আয় ব্যয়ের হিসেব তা নয়, এটি একটি দেশের ভবিষ্যতের রূপরেখা, একটা পথরেখাও। ঘোষণার চেয়েও বড় হচ্ছে যে প্রতিশ্রুতি বাস্তবায়ন কতটা হবে, কিভাবে হবে, এবং সাধারণ মানুষ কতটা স্বস্তি পাবে, সেই প্রত্যাশা সবারই আছে। কারণ আমরা অর্থনীতির একটা সুদিন আসুক, সাধারণ মানুষের কর্মসংস্থানের সুযোগ হোক, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ তারা কিছুটা সাপোর্ট পাক, নারী, যুবক এবং শিক্ষার্থী যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, এবং সব শ্রেণী পেশার মানুষের জন্য বাজেট একটা অনুকূল পরিবেশ তৈরি করবে, এবং দেশের যে প্রধান যে চ্যালেঞ্জগুলো আছে, স্টেবিলিটি, স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতার জায়গায়, সুশাসনের জায়গায়
আমরা আগামী দিনে সরকার কাজ করবে সেই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।